হ্যালো স্টুডেন্টস, আমি এই আজকের ক্লাস শুরুর আগে কিছু কথা বলতে চাই। যেটা হচ্ছে তোমরা যেরকম ক্লাস ফলো করছো, তোমাদের স্কুলগুলোর ক্লাস ফলো করছো, অনলাইন ক্লাসগুলো সেগুলো ফলো করো। কিন্তু স্কুলের ক্লাস ছাড়াও তোমার বাড়ির যে টিউশন ক্লাসগুলো এগুলো অবশ্যই ফলো করতে হবে। হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমি এই ক্লাস শুরুর আগে কিছু কথা বলবো, সেটা হচ্ছে স্কুলের ক্লাসগুলো যেগুলো ফলো করছো সেগুলো ফলো করো, অবশ্যই ফলো করবে। অনলাইন ক্লাসগুলো সেগুলো খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আমি যেই ক্লাসগুলো করছি সেগুলোও ফলো করো। হুম। কারণ দুটোই কমপ্লিমেন্টারি, দুটোই লাগবে। ওকে। স্কুলেরটাও যেমন ইম্পর্ট্যান্ট, আমার ক্লাসগুলো ফলো করছো সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এগুলো দুটোই কিন্তু প্যারালালি ফলো করতে হবে, না হলে কিন্তু মুশকিল। ওকে, একটা বাদ দিয়ে আরেকটা কখনোই সম্ভব না, দুটোই কিন্তু কমপ্লিমেন্টারি, একটা আরেকটাকে সাহায্য করবে। যারা একটা ফলো করছো, ধরো স্কুলেরটা ফলো করছো, আমারটা ফলো করতে দেরি করছো বা করছো না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তার জন্য দুটোই তোমরা ফলো করো। দুটোই কমপ্লিমেন্টারি, স্কুলের ক্লাসটাও যেরকম গুরুত্বপূর্ণ, এখানকার ক্লাসটাও সেরকম গুরুত্বপূর্ণ। আমি কিছুদিনের মধ্যে তোমাদের ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স করাবো। এটা হচ্ছে ফাউন্ডেশন বাদ দিয়ে, ফাউন্ডেশন চ্যাপ্টারটা বাদ দিয়ে ডিফারেন্ট টাইপের কোশ্চেন করাবো। যেমন এর মধ্যে শর্ট, ভেরি শর্ট, হটস, নিউমেরিকাস, এই কোশ্চেন্সগুলো থাকবে। কারণ যত বেশি তোমরা প্র্যাকটিস করবে এই ধরনের কোশ্চেন, তত কিন্তু তোমরা ক্লাস টেনের তোমার সায়েন্সে ভালো মার্কস পাবে, ফিজিক্সে ভালো মার্কস পাবে। কারণ একটা জিনিস আমরা দেখেছি, কারণ আমি এক্সপিরিয়েন্সে দেখেছি যে ফিজিক্সের ক্ষেত্রেই বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু তোমার শক্ত, কঠিন লাগে উইথ রেসপেক্ট টু কেমিস্ট্রি, বায়োলজি। বায়োলজি যতটা সবার ভালো লাগে, তার থেকে কেমিস্ট্রিটা কম ভালো লাগে, ফিজিক্সটা আরও কম ভালো লাগে। মানে ফিজিক্সটা সবার একটা ভয়ের কারণ, মানে ফিজিক্স সাবজেক্টটা অতটা কেউ ভালোবাসে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মনে রাখতে হবে যে সায়েন্স সাবজেক্টটা তো তিনটে সাবজেক্ট নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার এই তিনটে সাবজেক্টে যদি ভালো না করা যায়, তাহলে সায়েন্সে টোটাল মার্কসটা কিন্তু কমে যাবে। তুমি বায়োলজি ভালো করে পড়লে, কেমিস্ট্রি ভালো করে পড়লে, কিন্তু ফিজিক্সটায় তুমি অ্যাভয়েড করলে ভয়ের জন্য, হ্যাঁ, বা ভালো লাগছে না বলে দূরে সরিয়ে রাখলে, আর তাহলে কিন্তু চলবে না। মনে রাখতে হবে যে তিনটে সাবজেক্টই ভালো করতে হবে। আমি বলছি না যে ফিজিক্সটা পড়ো, কেমিস্ট্রি বা বায়োলজি পড়বে না বা কম পড়ো, সেটা কথা বলছি না। আমি বলছি তিনটেই ইকুয়ালি জোর দিতে। তুমি ধরো বায়োলজিতে ভালো, কেমিস্ট্রিতে ভালো, তাহলে তুমি ফিজিক্সে উইক, তাহলে ফিজিক্সে মার্কস কমার সম্ভাবনা আছে। তাহলে কি, যে বিষয়টা উইক সেটাই, সেই সাবজেক্টটাকে তুমি জোর দাও বেশি করে। যেটা তোমার ভালো লাগে না সেটা নিয়েই বারবার বসো, সেটা নিয়েই প্র্যাকটিস করো, দেখবে কিছু না কিছু পারছো। তখনই একটা কনফিডেন্স তোমার কিন্তু চলে আসবে, তখন কিন্তু আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে। তখনই তুমি দেখবে তোমার নিজের মধ্যে কেমন একটা চেঞ্জ হয়ে গেছে, তখনই সেই সাবজেক্টটা নিয়েই তুমি বারবার বসার চেষ্টা করছো, টেন্ডেন্সি হয়ে যাচ্ছে সেই সাবজেক্ট নিয়ে বসার। যেমন তোমরা এই যে গল্পের বই পড়ো, তার জন্য তো তোমার কোনো এই জোর করে বই নেওয়ার দরকার হয় না। আমরা হঠাৎ ইচ্ছে হলো পড়লাম, বা ফেসবুক করছি, বা তোমার হোয়াটসঅ্যাপ করছি, তার জন্য তো তোমরা জোর করে না ফেসবুক করতে হবে না হোয়াটসঅ্যাপ করতে হবে, এরকম ব্যাপারটা তো নেই। তোমাদের এটা নিজেই ভালো লাগে করতে শুরু করলে। কিন্তু সেইভাবে কিন্তু ফিজিক্সটাও করতে হবে, কেমিস্ট্রিটাও করতে হবে, বায়োলজিটাও করতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখো। হ্যাঁ, যে সায়েন্সে ভালো করতে হলে তিনটে সাবজেক্টই ভালো করতে
অবভিয়াসলি ফিজিক্সেও। তা ফিজিক্সে আমরা যেটা করছিলাম, রিফ্র্যাকশন চ্যাপ্টারটা করছিলাম, সরি রিফ্লেকশন চ্যাপ্টারটা শেষ করেছিলাম। তাহলে আজকে আমি রিফ্র্যাকশন চ্যাপ্টারটা শুরু করি। আর তোমরা কিন্তু একটা জিনিস কিন্তু যেটা করছো সেটা হচ্ছে হোমওয়ার্কটা করছো, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে আমাকে সবাই দাও, সবাই যেগুলো ডাউট হয়েছে সেগুলো ডাউটগুলো দাও। আমি সবার ডাউটগুলো একবারে একটা ক্লাসে আমি সব বলে দেবো। খুব তাড়াতাড়ি আমাকে দাও, এই উইকের মধ্যে দাও, হ্যাঁ এই উইকের মধ্যে দাও, আমি বলে দেবো। ওকে, এখন আমি রিফ্র্যাকশনটা স্টার্ট করছি। রিফ্র্যাকশন কি ব্যাপারটা? রিফ্র্যাকশন হচ্ছে, আমরা রিফ্লেকশন করেছিলাম একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে লাইট আসছে তখন কি হয় ব্যাপারটা। তখন হচ্ছে একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে যায় তখন লাইটের বেন্ডিং হয়, অর্থাৎ ওর পাথটা চেঞ্জ হয়। আমরা একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে যায় তখন আগের চ্যাপ্টার অর্থাৎ রিফ্লেকশনে যেটা করেছিলাম তখন কি দেখলেছিলাম যে সেকেন্ড মিডিয়াম এ না গিয়ে কি হচ্ছে, ফার্স্ট আর সেকেন্ড মিডিয়াম এর সেপারেশন থেকে ও কি হচ্ছে ফার্স্ট মিডিয়ামে কি হচ্ছে ফিরে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখেছিলাম যে এটা একটা সেপারেশন, উপরে একটা মিডিয়াম আছে, নিচে একটা মিডিয়াম, লাইট আসছে, লাইট ফিরে যাচ্ছে, এটা দেখেছিলাম, ঠিক আছে। এবার সেই যে লাইট ফিরে যাচ্ছে সেটা কোন মিডিয়ামে? সেম মিডিয়ামে। তার জন্য এটাকে আমরা বলেছিলাম রিফ্লেকশন। কিন্তু এই যে লাইট যখন পড়ছে দুটো মিডিয়ামের সেপারেশনে তখন শুধু রিফ্লেকশন হয় না। আমরা রিফ্লেকশন চ্যাপ্টার পড়ছিলাম বলে শুধু একটা নিয়ে ডিসকাস করেছি, কিন্তু রিফ্লেকশন ছাড়াও আরো দুটো ঘটনা ঘটে, আরো ফেনোমেনা দুটো ঘটে। সেই ফেনোমেনা দুটো কি? এই যেমন লাইটটা পড়লো তার একটা পার্ট কি হচ্ছে ফার্স্ট মিডিয়ামে চলে গেল, আরেকটা পার্ট কিন্তু তোমার চলে যাচ্ছে সেকেন্ড মিডিয়ামে, ঠিক আছে। এই যে সেকেন্ড মিডিয়ামে চলে যাচ্ছে, যদি সেকেন্ড মিডিয়ামটা না থাকতো তাহলে এইভাবে সোজা স্ট্রেট লাইনে চলে যেত, ওকে। কিন্তু স্ট্রেট লাইনে না গিয়ে একটা ডিফারেন্ট ডেন্সিটির মিডিয়ামে যাচ্ছে। এই ডিফারেন্ট ডেন্সিটির মিডিয়াম এ যাওয়ার জন্য কি হচ্ছে, তার পাথটা বেন্ড করে যাচ্ছে, পাথটা বেন্ড করে যায়। এই বেন্ডিং যেটা হচ্ছে অর্থাৎ এই ব্রোকেন লাইনে না গিয়ে অন্য একটা লাইনে চলে যাচ্ছে, হয় এইভাবে বা এইভাবে, বা মানে মোট কথা তোমার আগের পাথ ফলো করছে না। এই ব্যাপারটাকে আমরা বলছি রিফ্র্যাকশন। কখন এটা হচ্ছে? যখন ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়াম অর্থাৎ দুটো মিডিয়াম যদি ডিফারেন্ট ডেন্সিটির হয়, অপটিক্যাল ডেন্সিটি, অর্থাৎ এই দুটো ডিফারেন্ট ডেন্সিটির মিডিয়াম এর মধ্যে যখন লাইট পাস করে তখন কিন্তু ওদের পাথের চেঞ্জ হয়, এটাকেই আমরা রিফ্র্যাকশন বলছি, ওকে। এবার এই যে রিফ্র্যাকশনের কতগুলো রুল আছে, রুল বলতে আমরা যে একটা ডেন্সার মিডিয়াম নিচ্ছি, একটা রিয়ারার মিডিয়াম নিচ্ছি, ওকে। এই ডেন্সার মিডিয়াম বা রিয়ার মিডিয়াম ব্যাপারটা কি হচ্ছে, তার জন্য কি হবে, রিফ্র্যাকশনে কি এফেক্ট ফেলবে সেটা আমরা দেখতে চাই। কি হচ্ছে, ধরো তুমি এখানে এই যে এটা নিলে, এটা হচ্ছে নর্মাল পারপেন্ডিকুলার, কার রেসপেক্টে পারপেন্ডিকুলার? এই যে দুটো মিডিয়ামের সেপারেশন আছে এই সেপারেশনের সাথে এটা পারপেন্ডিকুলার। এই যে সেপারেশন, সেপারেশনের উপরে কি একটা মিডিয়াম, নিচে সেকেন্ড মিডিয়াম, ওকে। এবার লাইট যদি আসে, এবার লাইট কি হলো ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে আসছে, আমি রিফ্লেকশন বাদ দিচ্ছি, রিফ্র্যাকশনে কি হয় সেটা দেখি। এই উপরের মিডিয়ামটা আমরা ধরলাম রিয়ারার মিডিয়াম, আর এটা নিচেরটা ধরলাম ডেন্সার মিডিয়াম। অর্থাৎ উপরের মিডিয়ামটা হালকা, নিচের মিডিয়ামটা ঘন। তাহলে কি হবে, যদি এই মিডিয়ামটা না থাকতো সেকেন্ড মিডিয়াম, তাহলে কিভাবে যেত, এটা সোজা এই ব্রোকেন লাইন দিয়ে, যেটা আমরা পাথটা দেখিয়েছি সেই লাইন বরাবর চলে যেত। এইবার সেই লাইন বরাবর চলে যেত, কিন্তু সেকেন্ড মিডিয়াম তো আছে, কি হবে, যদি ফার্স্ট মিডিয়াম রেয়ারার হয়, সেকেন্ড মিডিয়াম ডেন্সার হয়, তাহলে কি হয়, লাইট রে কি হচ্ছে, এই যে নর্মাল তার কাছাকাছি চলে আসে,
অর্থাৎ যে পাত দিয়ে যেত তার থেকে নর্মালের কাছে চলে আসে। এখানে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, ধরো সাপোজ আর প্রাইম হলো, আর প্রাইমের থেকে এটা যদি আর হয় তাহলে আর প্রাইম গ্রেটার দেন আর, অর্থাৎ তোমার এই যে ব্রোকেন লাইনের থেকে এটা কাছাকাছি চলে এসছে। আচ্ছা, এইটাই হচ্ছে তোমার রুল, যে রেয়ারার থেকে ডেন্সারে যখন আসছে তখন কিন্তু অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, এখানে নর্মাল যে অ্যাঙ্গেল হতো তার থেকে কমে যাচ্ছে, অর্থাৎ যে কাছাকাছি চলে আসছে। কিন্তু আমরা যদি উল্টে দিই, অর্থাৎ ওপরেরটা অর্থাৎ ফার্স্ট মিডিয়ামটা যদি ডেন্সার নিই আর পরের মিডিয়ামটা যদি রেয়ারার নিই, ফার্স্ট মিডিয়াম ডেন্সার, পরের মিডিয়ামটা রেয়ারার নিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু এইটার উল্টো হবে, অর্থাৎ যেটা হচ্ছে তুমি এখানে ব্রোকেন লাইন টানলে, ওর অরিজিনাল পাথ যদি মিডিয়াম না থাকতো সেটা দেখালে, এইভাবে হয়ে যাবে। ও যদি সেকেন্ড মিডিয়াম থাকে তাহলে এইভাবে যাবে, অর্থাৎ যে নর্মাল থেকে ওই ব্রোকেন লাইন যেটা ছিল তার থেকেও দূরে সরে যাবে, নর্মাল থেকে দূরে, অনেকটা দূরে চলে যাবে। অর্থাৎ ডেন্সার থেকে রেয়ারারে আসলে নর্মাল থেকে দূরে যায়, রেয়ারার থেকে ডেন্সার আসলে কাছে চলে আসে। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, হ্যাঁ, এখানে যে অ্যাঙ্গেলটা হবে এটা আমরা ধরলাম আর, আর এটা ধরলাম আর প্রাইম, তাহলে আর গ্রেটার দেন আর প্রাইম হবে। ওকে, তাহলে এই হচ্ছে রুল, এই দুটো রুল মনে রাখবে। এই রুল দুটো দিয়ে কিন্তু আমরা ডিফারেন্ট ফেনোমেনা, রিফ্র্যাকশনের ডিফারেন্ট ফেনোমেনা আমরা এক্সপ্লেন করব। ওকে, নেক্সট আমরা যেটা আসছি, এই যে রিফ্র্যাকশন ব্যাপারটা তো জানলাম, এবার রিফ্র্যাকশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু টার্ম আছে, সেগুলো আমরা জানবো। যেমন তোমরা দেখবে, যেটা হচ্ছে আমরা রিফ্লেকশনের কি পড়েছিলাম, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, হ্যাঁ, এগুলো পড়েছিলাম। এবার আমরা এখানেও সেই অ্যাঙ্গেল পড়বো। ধরো এখানে তোমার এটা ফার্স্ট মিডিয়াম, এটা সেকেন্ড মিডিয়াম। ওকে, তাহলে ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে যখন আসছে, হ্যাঁ, তখন ধরো এখানে পাথটা চেঞ্জ হয়ে লাইটের পাথটা এরকম অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এবার এই যে আই হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটাকে আমরা বলছি ইনসিডেন্ট রে। এই ইনসিডেন্ট রে আর এই যে নর্মাল, এই নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেল, ইনসিডেন্ট রে আর নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেল যেটা হচ্ছে আই, এই আইটাকে আমরা বলছি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, incident angle or angle of incidence. Okay, angle of incidence। আর এখানে নর্মাল আর এই যে রেটা হচ্ছে, যেটা সেকেন্ড মিডিয়ামে হচ্ছে, এটাকে আমরা বলবো রিফ্র্যাক্টেড রে, রিফ্র্যাক্টেড রে। এই নর্মাল আর রিফ্র্যাক্টেড রে এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা আর দিয়ে ইন্ডিকেট করছি, সেই আরটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ওকে, এটাকে এন এন প্রাইম দিলাম, এন এন প্রাইম হচ্ছে নর্মাল। ওকে, আর এই যে লাইন হচ্ছে, এটা হচ্ছে সেপারেশন বিটুইন টু মিডিয়া, সেপারেশন বিটুইন টু মিডিয়া। এই তার মানে কি দাঁড়ালো, এই যে সেপারেশন, এটা দুটো মিডিয়ামকে আলাদা করছে। তাহলে এই হচ্ছে তোমার রিফ্র্যাকশনের জন্য যে মিনিমাম অ্যাসোসিয়েটেড টার্মগুলো আছে, সেগুলো অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এবার যেটা হচ্ছে তোমরা এই যে যেটা করছো যে রিফ্র্যাকশনের একটা নতুন টার্ম আছে, সেটা আগে পড়নি, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ব্যাপারটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে, আমরা এইভাবে নিই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু
speed of light in free space divided by speed of light in any medium। ঠিক আছে, আমরা স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস যেটা হচ্ছে সি দিয়ে ইন্ডিকেট করি, আর নিচে যে স্পিড অফ লাইট ইন এনি মিডিয়াম সেটা হচ্ছে ভি দিয়ে ইন্ডিকেট করি। এখন যেটা হচ্ছে ফ্রি স্পেস, অর্থাৎ ফ্রি স্পেস ব্যাপারটা কি, আমরা এয়ারকেও এখানে নিচ্ছি, ক্লাস 10-এ এয়ারকেও কনসিডার করছি অ্যাজ এ ফ্রি স্পেস হিসেবে, কিন্তু এয়ার অ্যাকচুয়ালি ফ্রি স্পেস নয়। আমরা ক্লাস 10-এর জন্য এয়ারকে ফ্রি স্পেস নিচ্ছি। এই ফ্রি স্পেস আসলে কি কোনো পার্টিকেল মিডিয়াম কিচ্ছু থাকবে না। তাহলে এই পাথ দিয়ে যখন যাবে লাইটের ভেলোসিটি কিন্তু স্পিডটা কিন্তু ম্যাক্সিমাম হবে, এটা মনে রাখবে। তাহলে স্পিড অফ লাইট ইজ ম্যাক্সিমাম, হ্যাঁ, ইন ফ্রি স্পেস, এটা মনে রাখবে। এটাকে আমরা সি দিয়ে ইন্ডিকেট করি। এই সি ইকুয়াল টু হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এর বেশি লাইটের স্পিড কিন্তু হয় না, ভালো করে এটা মনে রাখবে। আর অন্যান্য মিডিয়াম, ফ্রি স্পেস বাদ দিয়ে অন্যান্য মিডিয়াম, ওয়াটার হোক, গ্লাস হোক, বা যে কোনো মিডিয়াম হোক, ফ্রি স্পেস বাদ দিয়ে সেই সব মিডিয়ামে লাইটের স্পিডটা কিন্তু খুব কম হয়। কম মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে কম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে c/v, c গ্রেটার দ্যান v, তাহলে v এর থেকে c বড়, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে যাচ্ছে কি, এটা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n দিয়ে ইন্ডিকেট করি, n গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে। ওকে, একটা কথা মনে রাখবে যে এখানে যেভাবে পড়ানো হচ্ছে কিন্তু পুরো ইজিয়ার করে দিয়ে পড়ানো হচ্ছে, একদম ইনসিগনিফিকেন্ট যা যা আছে, হ্যাঁ, সেইভাবে খুব সহজভাবে পড়ানো হচ্ছে। হ্যাঁ, সেই সহজভাবে যে পড়ানোর সেটার সুবিধাটা তোমরা নাও। হ্যাঁ, তার জন্য একটু কনসেন্ট্রেশনটা ফিজিক্সে দাও। হ্যাঁ, এই সহজভাবে পড়ানোর সুবিধাটা তোমরা নিলে তোমরা ফিজিক্সে কিন্তু ইজি লাগবে, কোনো টাফ ব্যাপারটা থাকবে না। যেমন ধরো মানে সবসময় বা কেউ ধরো পড়ালো বা আমি পড়ালাম, হ্যাঁ, ব্যাপারটা কি হয়, সব জায়গায় সমস্ত কিন্তু সহজভাবে পড়ানো যায় না, কিছু লিমিটেশন থাকে। হ্যাঁ, আমি পড়াই বা যেই পড়া, হ্যাঁ, সব জায়গায় সব কিছু ওইভাবে পড়ানো যায় না, কিছু লিমিটেশন থাকে, ডিটেলসে খুব ইজিয়ার ভাবে পড়ানো যায় না, তাহলে অনেক টাইম লাগে। কিন্তু এখানে কিন্তু সে ব্যাপার নেই। হ্যাঁ, তোমরা টাইম নাও, এখানে দেখো খুব ইজিয়ার। যেমন তোমাদের c/v, এটা n গ্রেটার দ্যান 1, এই ব্যাপারটা যদি আমি খুব তাড়াহুড়োর মধ্যে পড়াই, এই ব্যাপারটা আমার যদি কিছু লিমিটেশন থাকে, তাহলে কিন্তু এটাকে ডিটেলস আমি ডিসকাস করতে পারতাম না। কিন্তু এখানে আমার কোনো লিমিটেশন নেই, তার জন্য আমি ডিটেলসে আমি ডিসকাস করলাম। এরকম একটা এক্সাম্পল দিলাম। ওকে, তুমি সব ক্লাসই ফলো করো, স্কুল বা এখানে সব ক্লাসই ফলো করো, হ্যাঁ, দুটোই কমপ্লিমেন্টারি। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে n গ্রেটার দ্যান 1 হলো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, c ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা অর্থাৎ c এর ভ্যালুটা v এর থেকে বেশি হওয়ার জন্য এটা n গ্রেটার দ্যান 1 হচ্ছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কি ইউনিট আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে দুটোই স্পিড অফ লাইটের রেশিও। এবার স্পিড অফ লাইট কি, স্পিড অফ লাইটের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। আমি c এর ভ্যালু মিটার পার সেকেন্ডে নেব, v এর ভ্যালু মিটার পার সেকেন্ডে নেব। তাহলে দুটোই ডিভাইডেড বাই c/v, মানে দুটো ডিভাইডেড বাই করলে এটা কেটে গিয়ে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এর কোনো ইউনিট থাকছে না। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি। ওকে,
এর কোনো কিন্তু ইউনিট নেই, এর কোনো কিন্তু ইউনিট নেই। ওকে, নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ব্যাপারটা কি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবার অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ব্যাপারটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ছিল সি বাই ভি, আমরা যদি ভি এর জায়গায় সি নিই অর্থাৎ সি বাই সি নিই তাহলে কি হচ্ছে, মানে ভি ইকুয়াল টু সি, তাহলে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে এয়ার এর রেসপেক্টে আমরা সবকিছু নিই। হ্যাঁ, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এয়ার এর রেসপেক্টে আমরা নিচ্ছি। হ্যাঁ, ধরো আমি এয়ারের রেসপেক্টে আমরা সি করছি, কিন্তু আমরা যদি সেকেন্ড মিডিয়াম অর্থাৎ এয়ারই নিই তাহলে ব্যাপারটা কি হচ্ছে, সি বাই সি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে কি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এখানে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত? 1। তাহলে এয়ারের রেসপেক্টে আমি এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিচ্ছি মানে সি বাই সি, তাহলে 1 হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে তোমার লস অফ রিফ্র্যাকশন। এই লস অফ রিফ্র্যাকশন এটা হচ্ছে তোমার ধরো আমরা যেরকম রিফ্লেকশনে দুটো ল পড়েছিলাম, রিফ্র্যাকশনও কিন্তু দুটো ল পড়ব। এখানে নাম্বার 1 আমরা যদি দেখি ফিগারটা কনসিডার করি, আই এখানে আর, এটা ফার্স্ট মিডিয়াম, এটা সেকেন্ড মিডিয়াম। এবার এন হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, এবার দেখো লস অফ রিফ্র্যাকশন বলছে কি ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে আর নর্মাল সেম প্লেনে থাকে। যেরকম রিফ্লেকশনে আমরা পড়েছিলাম যে ইনসিডেন্ট রে, নর্মাল, রিফ্লেক্টেড রে সেম প্লেনে থাকে, ঠিক একইভাবে এক্ষেত্রেও ফার্স্ট ল হচ্ছে ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, নর্মাল সেম প্লেনে থাকে। অর্থাৎ আমরা বোর্ড একটা প্লেন, এর মধ্যে রেগুলো এঁকেছি, তাহলে বোর্ডের প্লেনটাকে কনসিডার করতে পারি প্লেন হিসাবে যেই প্লেনে তিনটে রে আছে, সরি দুটো রে আর একটা নর্মাল আছে, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, নর্মাল, তিনটেই কি হচ্ছে বোর্ডের প্লেনে আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে ফার্স্ট ল যে তিনটেই সেম প্লেনে আছে। সেকেন্ড ল যেটা বলছে যে সাইন অফ অ্যাঙ্গেল আই, সাইন অফ অ্যাঙ্গেল আর, এই দুটোর যদি রেশিও নিই তাহলে সেই রেশিও হচ্ছে কনস্ট্যান্ট হয়। অর্থাৎ সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর, এই দুটোর রেশিও যদি আমরা নিই, সাইন অফ আই, সাইন অফ আর, এই দুটোর রেশিও যদি নিই সেটা হচ্ছে কনস্ট্যান্ট হবে। সেই কনস্ট্যান্টটাকেই আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি, অনেক সময় আমরা মিউ দিয়েও রিপ্রেজেন্ট করি, এটাকে বলি মিউ, এটা গ্রিক লেটার মিউ। আবার আমাদের বইয়ে অনেক জায়গায় ডিফারেন্ট, কোনো বই মিউ, কোনো বইয়ে হচ্ছে এন দেওয়া আছে, এটা কিন্তু মিউ। এরকম মিউ, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এবার এই যে এন, এটাকে আমরা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বলি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা একটা পেয়েছি সি বাই ভি, এটাও একটা ফর্মুলা সাইন আই বাই সাইন আর, that is constant according to second law of refraction. এই যে কনস্ট্যান্ট এটাকেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলছি। এই যে ল n equal to sin i by sin r, এটাকেই আমরা কি বলছি স্নেলস ল, স্নেলস ল। ওকে, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এগুলো ডিফারেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন হতে পারে লাইটের কালার, হতে পারে কালার অফ লাইট, হ্যাঁ এর উপর ডিপেন্ড করে। তারপরে তোমার ডিপেন্ড করছে টেম্পারেচার, হ্যাঁ কালার অফ লাইট, টেম্পারেচার, এই দুটো ফ্যাক্টরের উপর কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ড করে। ওকে,
তারপরে তোমার এটা বলতে পারো মিডিয়াম অফ লাইট পাসিং, এগুলোর উপর ডিপেন্ড করে। এই হচ্ছে ফ্যাক্টরস, হ্যাঁ, ফ্যাক্টরস ডিপেন্ড অন হুইচ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ডস। তো এইগুলো মনে রাখতে হবে কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। রিফ্র্যাকশনের ল দুটো মনে রাখতে হবে, স্নেলস ল স্টেটমেন্ট দেয় মনে রাখতে হবে। তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের দুটো ফর্মুলা সি বাই ভি সাইন আই বাই সাইন আর মনে রাখতে হবে, এগুলো দিয়ে নিউমেরিক্যালস হয়। ওকে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমরা একটা নিউমেরিক্যালস আমরা করতে পারি, যে সাইন আই সাইন আর দিয়ে বা সি বাই ভি দিয়ে। দেখো নিউমেরিক্যালসটা কিরকম। কোশ্চেনটা হচ্ছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট উইথ এ রেক্ট্যাঙ্গুলার গ্লাস slab, a student observed that a ray of light at an angle of 60 degree with the normal on one face of the slab. After refraction strikes the opposite face of the slab before emerging out into and making an angle 42 degree with the normal. Draw a label diagram to show the path of this ray. What value would you assign to the angle of refraction and angle of emergence? এটা হচ্ছে কোশ্চেন। এবার এই কোশ্চেনের আনসারটা কি হবে সেটা আমরা ডিসকাস করব। এবার কোশ্চেনটা প্রথমে বুঝবো, আমরা তো তার জন্য একটা ফিগার দরকার, সেই ফিগারটা আমি ড্র করছি। এখানে আমরা এই যে ফিগারটা কনসিডার করছি, দেখো ভালো করে। এই ফিগারে কি বলেছে, এখানে আমাদের কোশ্চেনে যেটা ছিল অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর অ্যাঙ্গেল অফ এমার্জেন্স বের করার কথা। আমরা ফার্স্টে এই ফিগারটা কনসিডার করি। আচ্ছা, আমাদের 60 ডিগ্রি দেওয়া ছিল হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এখানে এই যে কনসিডার করেছি যে ফিগারটা, এখানে গ্লাস সারফেস আছে, এটা এয়ার, আবার গ্লাসের পর এখানেও এয়ার আছে, এয়ার গ্লাস এয়ার। তাহলে ফার্স্ট মিডিয়াম এয়ার, সেকেন্ড মিডিয়াম গ্লাস, থার্ড মিডিয়াম কিন্তু এয়ার। তাহলে এই যে এটা ইন্টারফেসটা হচ্ছে এয়ার গ্লাস ইন্টারফেস, আর এই যে ইন্টারফেস হচ্ছে গ্লাস এয়ার ইন্টারফেস, অর্থাৎ গ্লাস থেকে এয়ার আর এটা হচ্ছে এয়ার থেকে গ্লাস। ইনসিডেন্ট রে কি হচ্ছে, এয়ার থেকে গ্লাসে আসছে। নর্মাল, এটা নর্মালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটা কোশ্চেনে দেওয়া ছিল। তারপরে কি হচ্ছে, লাইট রেটা গ্লাসে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে কি হচ্ছে, আবার কি হচ্ছে, গ্লাস এয়ার ইন্টারফেসে পড়ছে, এটা হচ্ছে নর্মাল দেওয়া ছিল। এবার এই নর্মালের সাথে 42 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এটাও দেওয়া ছিল। তারপরে রেটা কিন্তু এয়ারে বেরিয়ে রিফ্র্যাকশন হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে দুবার রিফ্র্যাকশন হচ্ছে, যে একবার এয়ার থেকে গ্লাসে, গ্লাস থেকে এয়ারে। এখানে দুটো নর্মাল আমরা পাচ্ছি, 60 ডিগ্রি এখানে দেওয়া ছিল আর এটা হচ্ছে 42 ডিগ্রি দেওয়া ছিল। এবার আমরা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স বের করতে হবে। অ্যাঙ্গেল অফ এমার্জেন্স কি, যখন ফাইনাল রেটা বেরোচ্ছে সেটা নর্মালের সাথে যত অ্যাঙ্গেলে বেরোবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স, আর রেটাকে আমরা বলছি এমার্জেন্ট রে। আচ্ছা, আর হচ্ছে তোমার এইখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কি করে হবে, আমরা ইজিলি এটা করতে পারি অ্যাকর্ডিং টু জিওমেট্রি, যে এই যে নর্মাল যেটা ব্রোকেন লাইন দিয়ে টেনেছি ফার্স্ট সেপারেশন সারফেসে অর্থাৎ এয়ার গ্লাস ইন্টারফেসে আর গ্লাস এয়ার ইন্টারফেসে, এই যে নর্মাল, এই দুটো নর্মাল হচ্ছে প্যারালাল উইথ ইচ আদার। তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে কি, এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটা এই নর্মাল অর্থাৎ এই প্যারালাল লাইন আর এই প্যারালাল লাইন দুটোকে কানেক্ট করেছে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু জিওমেট্রি বলতে পারি, এটা যদি 42 ডিগ্রি হয়, এটাও 42 ডিগ্রি। আমরা জানি দুটো প্যারালাল লাইন আর তাকে কোনো লাইন কানেক্ট করলে সেই দুটো অ্যাঙ্গেল, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল দুটো, অল্টারনেট অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়। তাহলে এটা 42 ডিগ্রি হলে এটা 42 ডিগ্রি হবে। আর এই অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন দা এয়ার গ্লাস ইন্টারফেস। তাহলে আমরা ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 42 ডিগ্রি। নেক্সট ইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে লাইট আবার বেরোচ্ছে, রিফ্র্যাকশন হচ্ছে আফটার রিফ্র্যাকশন গ্লাস এয়ার ইন্টারফেসে। তাহলে এখানে
যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা কিভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই দুটো প্যারালেল। এবার আমরা এটাও পরে পড়ব যে এই লাইন দুটো অর্থাৎ ফার্স্ট আর লাস্ট মিডিয়াম যদি সেম হয় ইনসিডেন্ট রে আর এমার্জেন্ট রে হচ্ছে প্যারালাল, আমরা পরের দিনই পড়ব। তাহলে প্যারালাল হলে নর্মালের সাথে অ্যাঙ্গেল একই হবে, অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে যেহেতু ইনসিডেন্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি দেওয়া হচ্ছে তাহলে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সটাও 60 ডিগ্রি হবে, তাহলে আনসার হবে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কিন্তু রিফ্র্যাকশনের যে স্নেলস ল, যেটা সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর, যে অ্যাঙ্গেল দিয়ে আমরা লটা করেছিলাম সেই লটা দিয়ে ক্যালকুলেশন না করলেও আমরা কিন্তু একটা জিওমেট্রিক ফিগার দিয়ে আমরা কিন্তু এক্সপ্লেন করলাম। তাহলে এটা একটু টিপিক্যাল প্রবলেম ছিল, টিপিক্যাল বলতে সেরকম নয়, মানে মিডিওকার টিপিক্যাল প্রবলেম ছিল। এই যে প্রবলেমটা এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল, প্রিভিয়াস বলতে গত বছর না তার আগে এসেছিল। তো এইটা ভালো করে দেখো আর নিউমেরিক্যালস গুলো ভালো করে দেখো, করতে থাকো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে আমাদের প্র্যাকটিসটা ভালো করে হবে। আর অবভিয়াসলি তুমি মনে রাখবে যে তোমার এই যে রিফ্লেকশন চ্যাপ্টারে নিউমেরিক্যালস গুলো করো আর এক্সারসাইজটা করে আমাকে খুব তাড়াতাড়ি এই উইকের মধ্যে কোনটা কার অসুবিধা হচ্ছে আমাকে একটা ফটো তুলে পাঠিয়ে দাও, ওকে। আর একটা জিনিস মনে রাখবে, তোমার যত ভালো এটা ফিজিক্সে বা কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্টে করবে তত কিন্তু ইন্টারনাল মার্কসটাও ভালো হবে, রিমেম্বার ইট, ওকে। আজকের জন্য এখানেই থাক।